ক্লাস 11-এর ছাত্ররা, তোমাদের আবার স্বাগত। আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার তো শেষ করে দিয়েছি আগেই। আজকে এখানে আমি বিভিন্ন যে প্রশ্ন এসছে উচ্চ মাধ্যমিক সংসদের অ্যানুয়াল যে পরীক্ষায়, নমুনা প্রশ্ন থেকে আরম্ভ করে 2020 অবধি সেই প্রশ্নগুলো একটু আলোচনা করবো এই অধ্যায়ে। মূলত অবজেক্টিভ প্রশ্ন, পাশাপাশি বড় কোশ্চেনগুলো কী এসছে একটু বলে দেবো। গলার অবস্থা খুব খারাপ। দেখো, প্রথম প্রশ্ন এসছে, কোন যুগে কোমরের চাকা ব্যবহার করা হয়? এটা স্যাম্পল কোশ্চেনের মধ্যে আছে। কোন যুগে কোমরের চাকা ব্যবহার করা হয়? এটা হবে নব্য প্রস্তর যুগ। ঠিক, পরেরটায় আছে কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে, প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করতেন যে দেবতা ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করতো কারা? এটাকে উত্তরটা কিন্তু পুরোহিত। তোমরা ফেরাও ভাবতে পারো, এটা কিন্তু ফেরাও নয়। নেক্সট প্রশ্ন আছে, নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কি? আগুনের ব্যবহার, লোহার ব্যবহার, তামার ব্যবহার, না কৃষি পদ্ধতি ব্যবহার? এখানে হবে কৃষি পদ্ধতির ব্যবহার। ঠিক, আচ্ছা। তারপরে দেখো, ওখানে আছে কোন সময়কালকে আদি মধ্যযুগ? এই প্রশ্নটা ঠিক পরিষ্কার নয়, ইংরাজি ভার্সানটা দেখে বোঝা যেত। আদি মধ্যযুগ মানে এই মধ্যপ্রস্তর যুগের কথা যদি ধরে নিই, তাহলে এটা ওই 15,000 BCE খ্রিস্টপূর্ব থেকে 10,000 BCE। আর বিসি কথা একদিন বলেছিলাম তোমাদের, আরেকবার বলে রাখি, আধুনিক ভার্সান অনুযায়ী একে বলা হচ্ছে বিফোর কমন এরা। ঠিক, অর্থাৎ খ্রিস্টপূর্বটাকেই মানে কোনো একজন ব্যক্তি, ধর্মাবলম্বী মানুষের জন্মকাল বা এটা দিয়ে কেন নির্ধারিত হবে, এই ধারণা থেকেই এখন কিন্তু আধুনিক ধারণা করা হয়েছে যে বিফোর কমন এরা বা কমন এরা, এই জায়গায় আর কি। বেশ, বড় কোশ্চেন বলার দরকার নেই, তাও একটু বলে দিই। নমুনা প্রশ্ন দিয়েছে যে নদীমাতৃক সভ্যতা হিসাবে হরপ্পা সভ্যতা ও সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা। যেটা আমাদের বারবার বলেছি, পড়ানোর সময় তুলনামূলক আলোচনা, এই কোশ্চেনটাও আলোচনা করেছি। আরেকটা দেখো, অথবা দিয়েছে কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হবে। এটা আমার এই অধ্যায়ে প্রথম প্রশ্ন, খেয়াল করব। ব্যাস, এগুলো মোটামুটি হলো। এবার 2014 দেখছি নমুনা প্রশ্নের বাইরে। মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সাথে যুক্ত হয়েছিল যা প্রাসোয়া জারিস, জানাই। মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে কি বলা হতো? হচ্ছে জিগুরাত। মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। আচ্ছা, আর এখান থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি না, এই অধ্যায় থেকে কমই প্রশ্ন, প্রায় নেই। এবার বড় প্রশ্ন দেখি, মধ্যপ্রস্তর যুগের শিল্প বৈশিষ্ট্য কী ছিল? এগুলো তো আমি বলেইছি। হরপ্পা সভ্যতার নগর জীবনের উপর একটি টিকা লেখো, এই সভ্যতার পতনের কারণ কী ছিল? এটাও আমার বড় প্রশ্নের মধ্যে আলোচিত। এবার আমি চলে যাচ্ছি 2015। এবার দেখো, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, এটার উত্তর হবে অবশ্যই হাত কুঠার। কাঠারি বা ছোড়া আছে অপশনগুলো, ধারালো অস্ত্র, পাথরের টুকরো, হাত কুঠার মধ্যে হাত কুঠারটা। তারপরে দেখো কি আছে, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? নব্যপ্রস্তর যুগের অন্যতম আগুনের আবিষ্কার, লোহার ব্যবহার, তামার ব্যবহার, আর কৃষি প্রযুক্তির ব্যবহার। উত্তরটা হবে কৃষি প্রযুক্তির ব্যবহার। এবছরে বেশ কটা প্রশ্ন দিয়েছে। তারপরে দেখো, নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছে? নিশ্চয়ই জানো যে সুমেরীয় সভ্যতার মানুষ। ঠিক, বেশ। ওই 1 নম্বরের মধ্যে আছে একই প্রশ্ন, কোন সময়কালকে আদি মধ্যযুগ চিহ্নিত করা হয় এ পর্যন্ত। বড় প্রশ্ন যদি বলি 8 নম্বরে, 4টি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। এটা কিন্তু গন্ডগোল, শুধু নাম লিখতে দিয়েছে, তোমাদের পড়ানো বলেছিলাম। আর এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে কেন গড়ে উঠেছে?
এটাকে একটু খেয়াল করবে, এটা তো আলোচনা শিখব। পরের প্রশ্ন অলরেডি আগের প্রশ্নটা, যে কীভাবে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক বা স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো, এটাই দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2016 মিশরের সব থেকে বড় পিরামিড। মিশরের বড় পিরামিড হচ্ছে খুফুর পিরামিড, ফেরাও যে ছিল তার পিরামিড। আচ্ছা, এখানে দেখো তারপরে প্রশ্ন দিয়েছে যে সুমেরীয় সমাজ বিভক্ত ছিল কটা শ্রেণীতে। এটা একটু নতুন প্রশ্ন। সুমেরীয় সমাজ মূলত কিন্তু 3টে শ্রেণী বিভক্ত, মানে একটা উচ্চ শ্রেণী যেখানে কারা থাকবে, তোমার পুরোহিত, বণিক, শিল্পপতি, অভিজাত এই শ্রেণী। তারপরে একটা হবে মধ্যবর্তী শ্রেণী, মানে ক্ষুদ্র ব্যবসায়ী, চিকিৎসক, এইভাবে ভাবা হতো। আরেকটা হচ্ছে নিম্ন শ্রেণী, মানে একেবারেই শ্রমিক, দাস বা ক্ষেত্র বিশেষে যুদ্ধবন্দী, এদেরকে নিয়ে তৈরি ছিল হচ্ছে তোমার এই একদম নিম্ন শ্রেণী। মানে মূলত 3টে শ্রেণী। তোমার এখানে এমসিকিউ দিয়ে 3টে শ্রেণীতে উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা। আর তো এখানে দেখছি না। তারপরে বড় প্রশ্নে যদি যাই, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয় সেটা আমাদের আলোচনা করেছি, পতনের কারণ। আর তারপরে প্রশ্ন অথবা দিয়ে প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন। ঠিক, আচ্ছা তোমাদের এখানে আরেকবার বলছি, এই যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায় 2.2, 2.1, 2.2, 2.3, বেশিরভাগ খেয়াল করে দেখো 2.2 অথবা 2.3 এর মধ্যে থেকে যে কোনো একটা আসে। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন্ড, তোমাদের একটু বলে রাখলাম। মানে 2.2 বা 3 এর মধ্যে একটা ভালো করে পড়লে কিন্তু হয়ে যায়, কারণ এখানে অর থাকবেই একটা। ঠিক, 1 থেকে প্রায় প্রশ্ন থাকে না, যেহেতু সময়কাল নিয়ে প্রশ্ন আর কি। নেক্সট চলে আসি 2017-তে। সেখানে প্রশ্ন দিয়েছে দুটি নদীর মধ্যবর্তী স্থানে সভ্যতা কোনটি। মানে সবই নদীমাতৃক সভ্যতা, মেহেরগড়, সিন্ধু, মিশরীয়, কিন্তু দুটি নদীর মধ্যবর্তী স্থান হিসাবে আমরা বলা হতো মেসোপটেমিয়া সভ্যতা। অতএব এটা হবে মেসোপটেমিয়া সভ্যতা। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? যুগগুলোর নাম আমরা বলি। অপশন আছে প্লেস্টোসিন, হোলোসিন, প্লায়োসিন আর মায়োসিন। তাই এটা হবে হচ্ছে হোলোসিন যুগের অন্তর্গত। বেশ, আর দেখতে পাচ্ছি না। চলে যাচ্ছি 2017-18। একই প্রশ্ন, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত যে গুরুত্বপূর্ণ অস্ত্র হাতকুঠার। মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো খুফুর পিরামিড, প্রায় একই। মেসোপটেমিয়া মন্দিরগুলো বলা হতো জিগুরাত। সবই একই প্রশ্নের মধ্যেই পড়ে এই চ্যাপ্টার। বরঞ্চ আমি কিছু এক্সট্রা প্রশ্ন আলোচনা করে নিতে পারি, কারণ নতুনত্ব কিছুই দেখছি না। তারপরে দেখো 4টি বড় প্রশ্ন কিন্তু 4টি নদীমাতৃক সভ্যতা আলোচনা, নাম লেখো এবং এইগুলো গড়ে ওঠার কারণ। দেখছো, প্যাটার্নটাও ফলো করো। কোশ্চেন যেরকম এক থাকছে, আবার প্যাটার্নটাও মোটামুটি কিন্তু এক। অথবা দিয়ে দিচ্ছে মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য কী ছিল। এটা হয়তো তোমার 2.1 থেকে পড়ছে, মানে মধ্যপ্রস্তর যুগে একটা থাকছে। এটা গেল 2008-এর। এবার দেখো 2019-এর যে প্রশ্ন আছে সেটা একটু দেখাচ্ছি। এটা একদম হার্ড কপি পাওয়া গেছে, যেহেতু আমাদের স্কুলে প্রথম চালু হয়েছিল সেই জন্য। লেখা আছে কোন যুগে কোমরের চাকার ব্যবহার শুরু হয়। একই প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ। আর এখানে তেমন প্রশ্ন দেখছি না। কি আগে বলেছি তোমাদের। একটাই প্রশ্ন, নগর রাষ্ট্র কিছুই এখানে কিছু তেমন পাচ্ছি না। বড় প্রশ্নে চলে যায়। হ্যাঁ, নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী, এই একটা। আর হরপ্পার সভ্যতা নগর বর্ণনা দাও, এই সভ্যতার পতন কেন, এটাও তোমাদের আলোচিত হয়েছে। এর বাইরে যদি আমি 20-তে প্রশ্ন আসি, 2020 এখনো হাতে পাইনি। সেখানে দিচ্ছে যে মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য, এটাও তো কমন, তোমাদের কৃষি পদ্ধতির আবিষ্কার। এটা আমাদের জানা আছে। জেমস মিল যুগ বিভাজন আগেই হয়ে গেছে।
আর এখানে তেমন কোনো প্রশ্ন নেই। একটা পেলাম, বড় প্রশ্ন যদি বলো, সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও, এটাও তোমার আলোচিত হয়ে গেছে। আচ্ছা দেখো, এর বাইরে আরও কিছু অতিরিক্ত প্রশ্ন আলোচনা করে দিই, যেগুলো নমুনাতেও এসছে এই অধ্যায় থেকে, বা বিভিন্ন স্কুলের পরীক্ষাতে এসছে। যেরকম নব্যপ্রস্তর যুগের পর আসে কোন যুগ? অবশ্যই তাম্রপ্রস্তর যুগ। তারপরে তাম্রশীয় মানে চ্যালকোলিথিক সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য, মানে তামা, উত্তরটা হবে তামা ও পাথর উভয়েরই ব্যবহার। নেক্সট দেখো ক্ষুদ্রাশীয় বা মাইক্রোলিথিক, এটা নিশ্চয়ই জানো যে মধ্যপ্রস্তর যুগকে এটা বলা হয়ে থাকে। নেক্সট দেখো প্লেইস্টোসিন যুগ। এই প্লেইস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল কত থেকে কত? 10 থেকে তোমার 20 লক্ষ বছর অবধি এটা স্থায়ী হচ্ছে। এর বাইরে কোন যুগে কুমোরের চাকা ব্যবহার করা শুরু হয়, এটা তো আগেই বলেছি। কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ, মানে ওই মাইক্রোলিথিক, একই প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ। কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়, এটা তোমরা আগে পেয়ে গেছো, নব্যপ্রস্তর যুগ। আর কোন যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল, এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ, একই সময়। খাদ্য উৎপাদন করতে শিখেছিল নব্যপ্রস্তর যুগ। আর মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় কবে, এটাও কিন্তু নব্যপ্রস্তর যুগ। মানে পরপর কতগুলো বৈশিষ্ট্য আমরা এখানে পেয়ে গেলাম এই প্রশ্নগুলোর মাধ্যমে। তারপরে দেখো পৃথিবীতে সর্বপ্রথম কোন যুগের সৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে আর্কিওজোইক। এটা খেয়াল রাখবে। সর্বপ্রথম স্থলভাগে যে প্রাণের স্পন্দন দেখা দিয়েছিল সেটা কোন যুগে? এটা হচ্ছে প্রোটারোজোইক যুগে, ঠিক? এটা একটু আমরা দেখে নেব। তারপরে প্রশ্ন চলে আসি, হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস কথার অর্থ কি? দক্ষ মানুষ, অরিজিন অফ স্পিসিস, এটা বোধহয় পরীক্ষা দিয়েছে, আমি খেয়াল করলাম না। গ্রন্থের রচয়িতা তো জানোই, চার্লস ডারউইন। তারপরে এই পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হচ্ছে, সেটা হচ্ছে আফ্রিকা, ঠিক? আর হোমো ইরেক্টাস শব্দটির অর্থ কী ছিল? এটা হবে হচ্ছে ইরেক্টাস মানে সোজা, ইরেক্ট মানে তার মানে দণ্ডায়মান মানুষ, ঠিক? বেশ। আরেকবার একটা স্কুলে পরীক্ষায় দিয়েছে যে খই একটু পেয়ে যাবে, আফ্রিকার যে একটা তোমার আদিম জনগোষ্ঠী, তাদেরকে বলা হতো, এটা একটু দেখে রাখতো। তারপরে দেখো প্রাচীনকালে সভ্যতার বিকাশ ঘটেছিল কোথায়? মানে গ্রামকে কেন্দ্র করে, পাহাড়ের কোলে, সমভূমিতে, এটা তো জানোই, বিভিন্ন নদী উপত্যকায়। পরেরগুলো সোজাই দেখতে পাচ্ছি। প্রাচীনকালে ইরাক দেশটির নাম কী ছিল? মেসোপটেমিয়া, পড়ার সময় পড়েছি। মানুষ প্রথম যে কৃষিজ ফসল উৎপাদন করে, এটাও কোথায় তোমরা জানো? জব, তাই তো? তারপরে দেখো একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটা বোধহয় নিচু ক্লাসে ছিল তোমাদের, প্রচলিত ছিল ভারতে ড্যাশ অংশের লৌহ ব্যবহারকারীতে, মানে ভারতের কোন অংশে ব্যবহারকারীতে। এখন এটা যেহেতু আমরা যে সময় ভারতের যে সময় কথা বলছি মূলত হচ্ছে উত্তর ভারত, ফলে এটা উত্তর ভারতীয় অংশটা হবে লৌহ ব্যবহারকারীদের মধ্যে, ঠিক? আচ্ছা, মানুষ লাঙ্গল চালাতে শিখে কবে? এটা পরের প্রশ্ন। এটাও কিন্তু তোমার নব্যপ্রস্তর যুগে। নেক্সট, ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা, অবশ্যই মেহেরগড় সভ্যতা। তারপরে হরপ্পার যে সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে সেটি কোনটি? নিঃসন্দেহে লোথাল। পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে কোন সভ্যতায়? মিশর, মেসোপটেমিয়া, সুমেরীয় বা হরপ্পার মধ্যে? অবশ্যই নিঃসন্দেহে হরপ্পা। হরপ্পা সভ্যতা ছিল কোন যুগে? লৌহযুগ, গ্রামীণ, না তাম্রপ্রস্তর যুগ? অবশ্যই তাম্রপ্রস্তর যুগ। আচ্ছা, সিন্ধু সভ্যতায় মানুষ জানতো কিসের ব্যবহার? লোহার ব্যবহার জানতো,
তামা ব্যবহার জানতো না, তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো, কোনোটি না। এর মধ্যে অবশ্যই হবে তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো। এটা জেনে গেলে। আচ্ছা, মেহেরগড় সভ্যতা কবে আবির্ভূত হয়? এটা 1974। আর মেহেরগড় সভ্যতা যে গড়ে উঠেছিল কোন নদীর তীরে? হচ্ছে বোলান নদীর তীরে। ঠিক। আর একটা হচ্ছে যে হরপ্পা সভ্যতার যে বিলুপ্তি ঘটে আনুমানিক কবে? সেটা 1750 BCE বা খ্রিস্টপূর্বাব্দ। যাই হোক, এই কোশ্চেনটাও একটু দেখে রাখবে। হরপ্পাবাসীরা যে প্রাণী বা জড় পদার্থকে যে দেবতা জ্ঞানী পূজা করত, তার নাম কী ছিল? তার নাম ছিল ড্যাশ পূজা, মানে টোটেম পূজা। এটা নিশ্চয়ই শুনেছ তোমরা। আর হরপ্পা সভ্যতার মাধ্যমে যে বাণিজ্যিক লেনদেন হতো সেটা কী ছিল? মুদ্রা, সোনা, কড়ি নাকি? অবশ্যই এটা বিনিময় প্রথার মাধ্যমে তোমাদের এই বাণিজ্যটা চলত। আর একটা প্রশ্ন দেখো যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, এটা মেসোপটেমিয়ান সভ্যতাই হবে। সুমেরীয়দের লেখা যে চিত্রগুলি সেগুলো কীরকম ছিল? ত্রিভুজাকার, বৃত্তাকার, অর্ধবৃত্তাকার না কিলোকাকার? এটা বুঝতেই পারছো, কিলোকাকার হবে। আচ্ছা, কোন গাছকে সুমেরীয়রা জীবন বৃক্ষ বলতো? অবশ্যই খেজুর গাছ, জানো। ইজিপ্ট কথার অর্থ কি? এটা একটা সেটের প্রশ্ন, ইন্টারেস্টিং। এটা হচ্ছে কালো চুলের মানুষ। ঠিক, এটা একটু খেয়াল রাখবে, কালো চুলের মানুষ। আরেকটা জিনিস দেখলাম যে ভ্যালি অফ কিংস, এটা কি? এটা কি সুমেরীয় রাজাদের সমাধিস্থল, হরপ্পার শাসকদের সমাধিস্থল, মিশরের রানীদের সমাধিস্থল, না মিশরের রাজাদের সমাধিস্থল? এটা হবে মিশরের রাজাদের সমাধিস্থল। ঠিক। আচ্ছা, নেক্রোপলিস, এটা একটা গুরুত্বপূর্ণ। নেক্রোপলিস বলা হতো কাকে? যে অপশনগুলো বলছি, সুমেরের উপাসনালয়কে, সুমেরের শস্যভূমিকে, মিশরের ধর্মীয় উপাসনালয়কে, নাকি মিশরের ফেরাওয়েদের পরিবারের যে সমাধিস্থল? অবশ্যই এই মিশরের ফেরাওয়ে পরিবারের সমাধিস্থলকে নেক্রোপলিস। এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, তোমরা যখন এগুলি নতুন নতুন জিনিস একটা পাবে না, তখন কী করবে, শুধু অবজেক্টিভটা তো দেখবেই, সঙ্গে সঙ্গে বই সংক্রান্ত ওই ব্যাপারটা একটু পড়ে নেবে। তাহলে কী হবে, এই অবজেক্টিভগুলো মনে থাকবে। তাহলে শুধু অবজেক্ট দেখে পড়লে কিন্তু মনে থাকবে। চট করে তোমরা একটু দেখে দিলে যে ভ্যালি অফ কিং, মিশনের রাজাদের যে সমাধি করা হতো সেই সংক্রান্ত একটু লেখা বই থেকে দেখে নিলে, বা মিশরের যে ফেরাওয়ের পরিবারের যে সমাধিস্থল করা হতো, মানে এই সমাধির জায়গাটা মিশরের সভ্যতা সম্বন্ধে একটু জেনে নিলে, তাহলে কিন্তু এই অবজেক্টিভগুলো মনে থেকে যাবে। শুধু অবজেক্টিভ ধরে হয়তো মনে থাকবে। পরের প্রশ্নে চলে আসছি। মিশরের সর্বশেষ ফেরাও লিখে রাখতে পারো, সপ্তম ক্লিওপেট্রা। দেখো, নেফারতিতি ও ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? তো সহজে বোঝা যাচ্ছে, ক্লিওপেট্রার নাম আগেই বললাম, মিশরের রানী ছিলেন। কিউনিফর্ম লিপি কোন প্রাচীন দেশের ছিল? অবশ্যই সুমেরের ছিল। এটা আমি পড়িয়েছি। সুমেরীয় লিপি পাঠোদ্ধার করেন কে? সাঁ হলিয়ে, খেয়াল রাখবে। আরেকটা কোশ্চেন দেখছি যে সুমেরের উত্তরে ড্যাশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র, এটা হচ্ছে আক্কাদ হবে তোমাদের। ঠিক, এটা খেয়াল রাখবে। আর মিশরের পুরোহিতরা হিসাব করতে ড্যাশ তৈরি করতো। এই প্রশ্নের উত্তরটা হবে বর্ষপঞ্জি। খেয়াল রাখবে, এটা হচ্ছে বর্ষপঞ্জি বলা হতো। ব্যাস, মোটামুটি এই থাক। আজকে তোমাদের এত অবধি পড়ার, মানে সেকেন্ড যে চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেল। এবার আমি তৃতীয় অধ্যায় শুরু করবো পরের সপ্তাহে।